বসুধা আর শিব বেঁচে আছে শুনেই চমকে গেল দাদু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা বলতে থাকে শ্রাবণকে নিয়ে। শ্রাবণ নাকি 10 লক্ষ টাকার বিনিময়ে এই বাড়িতে এসেছিল ঋষিকার আশীর্বাদের জন্য, কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল। পার্থকে ফোন করা মাত্রই সমস্ত সত্যি ক্লিয়ার হয়ে যায়। আর তারপরেই মৃত্তিকা বলে, কথা তো হয়েছিল, টাকা ট্রান্সফার হয়নি তো কি হয়েছে। এরপর ওম নিজেই প্রতিবাদ করে আর বলে, ম্যাডাম আপনি চুপ করবেন, দয়া করে আপনি চুপ করুন, আপনার কথা কেউ শুনতে চায়নি, তাই এখানে আপনি অযথা কথা বাড়াবেন না। তখনই দাদু বলে, অনেক হয়ে গেছে, যাও এবারে ঘরে যাও সবাই, কাল ঋষিকা দিদিভাইয়ের বিয়ে, আর আমি কোনো ঝামেলা চাইছি না। এর মধ্যেই তখনই শ্রাবণ কান্নাকাটি করতে থাকে। দাদু ওমকে বলে, কাউকে নিয়ে যখন কথা বলবে, বিশেষ করে যখন টাকা পয়সার কোনো ব্যাপার, তাহলে খুব ভেবে চিন্তে কথা বলবে, হাতে প্রমাণ নিয়ে কথা বলবে। তোমার কথার ওপর ভরসা করাটাই আমার ভুল হয়েছিল, আমি আর কখনোই তোমাকে এইভাবে ভরসা করতে পারবো না। ওম ওম তখন বলে, বিশ্বাস করো আমি সেটাই জানতাম, তবে ভুল আমারও হয়েছে। এরপর শ্রাবণের কাছে নিজেই ক্ষমা চায় দাদু আর বলে, শ্রাবণ আমি সত্যি বুঝতে পারিনি, আসলে তোমরা টাকা টাকা করে এত কাণ্ড করেছো, তাই এই কথাটাও বিশ্বাস করে নিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি তুমি এই সব কিছুই করোনি, তাই তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এই কথাটা শোনার পরেই শ্রাবণ অনেক বেশি খুশি হয়। আর এর মধ্যেই কাকিমা তখন বলে, আমি জানতাম শ্রাবণ তুমি কখনোই অন্যায় করতে পারো না। আর কাকাই তখন বলে, সেটাই তো, শ্রাবণের ওপর সেই ভরসা আর বিশ্বাস দুটোই আমাদের আছে, যে শ্রাবণ কখনোই মানুষকে ঠকাবে না, আর শ্রাবণের মনেও দয়া মায়া আছে। ওম যতই চিৎকার করে বলুক না কেন, আমি জানতাম কখনোই এমনটা হবে না। এরপরই শ্রাবণ বলে, তোমরা যে আমার উপর এতটা ভরসা করেছো তাতেই আমি খুব খুশি গো। এরপর সবাই চলে যায়। আর তখনই ওম বলে, শ্রাবণ আসলে আমারও একটা বড় ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তখন শ্রাবণ কোনো কথা না বলেই চলে যায়। সকাল হতেই তখন বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়, আর ঋষিকা অনুভবের বিয়েও কমপ্লিট হয়ে গেছে। তারপরেই সবার আশীর্বাদ নিচ্ছে। শ্রাবণ তখন বলে, খুব ভালো থাকো, তোমার জীবন অনেক সুখের হোক। ঋষিকা বলে, বৌদিভাই তুমি যদি না থাকতে আমার জীবনটা তছনছ হয়ে যেত, আমার জীবনটাকে পুরো সেট করে দিলে তুমি, তার জন্য অনেক ধন্যবাদ। এরপর শ্রাবণ বলে, আর দূর কী যে বলো না তুমি, তুমি নিজের জীবন নিজেই সেট করেছো, আমি কিছুই করিনি। আর যদিও বা কিছু করে থাকি, জেনে রেখো সেটা ভালোবাসা থেকে করেছি তোমার জন্য। আর একটা কথা, বিয়ে কিন্তু একবারই হয়, আর সারাটা জীবন সেই বিয়ের সমস্ত কথা যেটা তুমি দিয়েছো, অনুভবকে দেখে রাখবে, অনুভবের পরিবারকে ভালোবাসবে, সবটাই কিন্তু তোমাকে দায়িত্ব নিয়ে করতে হবে। কি ঋষিকা, পারবে তো? ঋষিকা তখন বলে, পারতে তো আমাকে হবেই, তুমি যেমন করে ঘোষ বাড়িটাকে আগলে রেখেছো, আমাকেও তেমন করে ওই বাড়ি আগলে রাখতে হবে। আশা করি আমি পারবো, তোমাদের আশীর্বাদ সবার, আমার আশীর্বাদ কিন্তু চাই। এরপর আস্তে আস্তে সবাইকেই নমস্কার করছে, প্রত্যেকজনই খুব খুশি হয়ে গেছে। এরপর মল্লার বলে, তাহলে আমরা এবারে যেতে পারি তো? তখন ওম চলে এসেছে। ওম বলে, না এখন আপনারা কেউ যাবেন না, ঋষিকা তো যাবেই না। কথাটা শোনার পরেই সবাই চমকে যায়। ওম তখন বলে, ঋষিকা আর অনুভব এখন যাবে হানিমুনে ব্যাংককে। আর কথাটা শোনার পরেই সবাই খুব খুশি হয়ে যায়। এরপরেই বসুমতী বলে, ভাবলাম নতুন বৌমাকে নিয়ে বাড়ি ফিরবো, ঠিক আছে এতগুলো দিন যখন অপেক্ষা করেছি, আর কিছুদিনও অপেক্ষা করে নিই। এরপর ওম বলে, ঋষিকা 4 ঘন্টা পর ফ্লাইট আছে, এটা কিন্তু আমার তরফ থেকে তোদের দুজনের জন্য উপহার। তখনই খুব খুশি হয়ে যায় ঋষিকা আর বলে, সত্যি সত্যি দাবাই, আমার কিন্তু ব্যাপক লাগছে, তুই যে এত বড় একটা সারপ্রাইজ দিবি এটা কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি, আমার কিন্তু বেশ লাগছে। আর তখন অন্যদিকে কাকাই বলে, যাক বাবা ভালো হয়েছে, সবাই মিলে ভালো থাকলে এর থেকে ভালো আর কিছু বোধহয় হতে পারে না। তারপরে ঋষিকা বলে, কিন্তু এত কম সময়ের মধ্যে আমি জামা কাপড়গুলো গোছাবো কি করে? তখন বসুমতী বলে, কেন, আজকে থেকে তো তোমার সাথে অনুভব আছে, আর চিন্তা কি, আমার ছেলে আর তুমি দুজন মিলে গোছালেই তো হয়ে গেল। সানায়া বলে, আর তাছাড়া আমরাও তো আছি, তোর সমস্ত জিনিসপত্র আমরা গুছিয়ে দেবো, ব্যাস আর চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। ঋষিকা বলে, তাহলে ঝটপট করে গুছিয়ে নি। এর মধ্যেই দেখা যায় অনুভবের মা আর দাদা মল্লার দুজন মিলেই বাড়ি ফিরে যায়।
তখন বসুধা সবটা শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বসুমতী বলে, মল্লার প্রতিশোধের আগুন নিতে বদলা নিতে আর কিন্তু বেশি দেরি নেই। প্রতিশোধের আগুন এবার ছড়িয়ে পড়বে চারিদিকে। ঘোষবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে হবে। মল্লার তখন বলে, আর তো কয়েকটা দিন মাসি, তারপরেই সব ঠিক হয়ে যাবে। এরপর বসুধা এসে বলে, কেন মল্লার কেন? তোকে বার বারণ করছি, তুই ঘোষবাড়ির কোনো ক্ষতি করিস না। তুই কি আমার কোনো কথা শুনবি না? মল্লার তখন বলে, মা আমাকে এমন কোনো রিকোয়েস্ট করো না যেটা আমি রাখতে পারবো না। আমার পক্ষে রাখা এটা সম্ভব না। ঘোষবাড়ির মানুষগুলো আমাদের ওপর কম অত্যাচার করেনি। তোমাকে আমাকে অনেক কষ্ট দিয়েছে তারা, তারপর তাদেরকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বসুধা বলে, কিন্তু তুই যার জন্য বদলা নিতে চাইছিস সেই আমিই তো চাইছি না বদলা নিতে। কেন বুঝতে পারছিস না? ওদের কষ্ট হলে আমারও কষ্ট হবে। আমার কপালে স্বামীর ঘর লেখা ছিল না, তুই কি করে সেই ঘর লিখে দিবি আমাকে বলতো? দেখ, যা হবার হয়ে গেছে, ভুলে যা প্রতিশোধের আগুন নিতে। আর এই যে বসুমতী, আজকে অনুভব ভালোবাসে ঋষিকাকে। তুই কি ভেবেছিস ঋষিকাকে দিয়ে বদলা নিবি? পারবি তো নিজের ছেলের সমস্তটা দেখতে? কষ্টটা পারবি বল মা হয়ে? তখন বসুমতী বলে, দিদি তুই চুপ করে, সমস্ত কথা বলিস না। বসুধা বলে, চুপ আমি করব না। তোরা যে আগুন জ্বালাতে চেয়েছিস সেই আগুনে আগে আমি পুড়ে ছারখার হয়ে যাব, তারপর আমার অস্থিগুলোকে গঙ্গায় বিসর্জন দিয়ে আসিস। আর এইসব কথা শোনার পর মল্লার বলে, মা তুমি ভুলে গেলে আগের কথা? কিভাবে আমাকে ওই বাড়ির বড় উত্তরাধিকারীকে সবাই আমাদেরকে রেখে এসেছিল, আমাদেরকে সরিয়ে দিয়েছে, তারপরেও তুমি কি করে ওদের সাপোর্টে কথা বলো? বসুধা বলে, আমি কোনো কথা শুনতে চাই না, শুধু এটুকু জেনে রাখ, ওদের কোনো ক্ষতি হলে তোর মাও ভালো থাকবে না। বসুমতী আর মল্লা রাগ করে ঘরে চলে যায়। বসুধা সেই সুযোগে একটা চিঠি লিখতে থাকে শ্রাবণের উদ্দেশ্যে। আর এর মধ্যেই শ্রাবণ তখন কথা বলছে সানায়ার সাথে। আর সানায়া বলে, একটা জিনিস কিন্তু অবাক লাগছে না, এই যে ছোটদি ভাইয়ের তো সবে বিয়ে হলো, দাদাভাই কি সুন্দর ব্যাংককে টিকিট কেটে দিল, কিন্তু দাদাভাই নিজে তো বৌদি ভাইকে নিয়ে কোথাও যায়নি। সানায়ার কথা শুনে রোহিণী বলে, কিপটা মানুষ আর কোথায় বা যাবে? ওম তখন বলে, কি বললি আমি কিপটা? ভালো হবে না কিন্তু, আমি কিপটা না। তখন রোহিণী বলে, বৌদি ভাইকে কি দিয়েছিস বলতো? ওম বলে, এই তো ফুল দিয়েছি, আবার কি? এরপর শ্রাবণ রাগ করে ঘরে চলে যায় আর সমস্ত জামাকাপড় গুছিয়ে নিচ্ছে। তখনই ওম বলে, জামাকাপড় গোছাচ্ছ কেন, কোথায় যাবে? শ্রাবণ বলে, যেদিকে দু চোখ যায় সেদিকেই যাব, আপনার ঘাড়ে তো আর উঠছি না। তখনই ওম বলে, বেশি কথা বলো না। এরপরেই শ্রাবণের কাছে ফোন আসে আর বলে, কি? আমি এক্ষুনি আসছি। কে ফোন করেছে আর কিসের জন্যই বা ফোন করেছে সেসব ওম জানতে চাইলে শ্রাবণ কোনো উত্তরই দেয় না। এরপর শ্রাবণের কাছে একটা চিঠি আসে আর যেই চিঠিটা পড়ে শ্রাবণ বুঝতে পারে বসুধা আর শিব এখনো বেঁচে আছে, আবার গেছে দাদুর কাছে সমস্ত উত্তর জানতে। দাদু তখন বলে, তোমাকে তোমার প্রশ্নের সমস্ত উত্তর আগে দিয়েই আমি ভুল করেছি। আমি আর কোনো প্রশ্নের উত্তর দেব না যে বড় বৌমার কী করে অ্যাক্সিডেন্ট হলো, ওরা কিভাবে মারা গেল, আমি আর কিচ্ছু বলতে পারবো না। শ্রাবণ বলে, বলতে হবে না দাদু, কারণ যেই মানুষ মারা যায়নি, যাদের শ্রাদ্ধ এত বছর ধরে করে আসছো, তারা তো ভুল করেছো, কারণ বসুধা আর শিব মারা যায়নি। কথাটা শোনার পরেই চমকে গেল দাদু।